আমান সোহাকে জড়িয়ে ধরে সোফায় নিয়ে গিয়ে বসিয়ে দেয়। আভা চৌধুরী ও সম্রাট চৌধুরী ছুটে আসে সোহার কাছে। আরহান আর তার মাকে নিয়ে এগিয়ে আসে সোহার কাছে। হঠাৎ যে মনিকা এইভাবে আক্রমণ করবে সেটা কেউ খেয়াল করেনি। আজ আমান না দেখলে কি যে বিপদ হয়ে যেত তা ভাবতে চায় না তারা। কয়েকজন গার্ড মনিকার বডিটাও নিয়ে চলে যায়। আমান সোহাকে সোফায় বসিয়ে গিয়ে শরীর থেকে জ্যাকেটটা খুলে নেয়। জ্যাকেটের হাতের থেকে রক্ত গড়িয়ে পড়ছে। জ্যাকেট সাইডে রেখে সোহার ক্ষতর উপর হাত দিয়ে চেপে ধরে আমান যাতে রক্ত না পড়ে। ইতিমধ্যে অনেক রক্তক্ষরণ হয়ে গেছে। আকরম দৌড়ে ফার্স্ট এড বক্স এনে দেয়। আমান দ্রুত ফার্স্ট এড করে দেয়। আরিনা জৈন সোহার কাছে এসে তার হাত সোহার দিকে বাড়িয়ে দেয়। হাতটা কাঁপতে থাকে। এতদিন প্যারালাইজ থাকার জন্য হাত পা অবশ হয়ে আছে, যেগুলো নাড়াতে প্রথম এমনই হবে। সোহা তার মায়ের হাত বাড়ানো দেখে সে অন্য হাত দিয়ে তার মায়ের হাতটা ধরে নিজের গালে চেপে ধরে। সোহার চোখের পানি ছলছল করছে। আজ এত বছর পর বলতে গেলে তার জন্মের এই প্রথম সে তার মায়ের ছোঁয়া পেয়েছে নিজের থেকে। আরিনা জৈনের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। তিনি এতদিন পর তার মেয়েকে নিজের থেকে ছুঁতে পেরেছে। এতদিন তার মেয়ের কান্না দেখে গেছে, তার করার কিছু ছিল না, শুধু শুনে গেছে। তবে আজ সে তার মেয়েকে পেয়ে গেছে। সোনাই, কাঁপা কাঁপা কণ্ঠে ডেকে ওঠে আরিনা জৈন। মম। সোহা এই প্রথম নিজের মায়ের মুখে নিজের নাম শুনে আর নিজেকে আটকে রাখতে পারেনি। তার মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আরহান আক্রমও গিয়ে জড়িয়ে ধরে একসাথে। তিন ভাই বোন একসাথে মাকে জড়িয়ে রেখেছে। আরিনা জৈন আজ তার তিন ছেলে মেয়ে পেয়ে কান্নায় ভেঙে পড়ে 25 বছর পর। আবারও তিনি তার ছেলে মেয়েকে ফিরে পেয়েছে। তিনি তো ভেবেছিলেন আর কখনো হয়তো তার ছেলেদের দেখতে পাবে না। সাথে যে তার এক সন্তানও ছিল সেটাও তিনি জানতেন। সেই দিনই তিনি তার সাথে তার ভেতরে বেড়ে ওঠা জীবনকেও হারিয়ে ফেলবেন ভেবেছিলেন। তিনি সেদিনই সাজিদ মল্লিককেই সুখবর দিতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই সবকিছুই তার সামনে চলে এসেছিল। সাথে মৃত্যুর স্বাদ নিতে নিতে প্রাণে বেঁচে গেছিল, কিন্তু মরে থাকার মতো করে লাশ হয়ে পড়েছিল এত বছর। আমান পাশে দাঁড়িয়ে মা সন্তানদের এই মিলন দৃশ্য দেখছে। তার মুখে মৃদু হাসি খেলা করছে। আভা চৌধুরী, সম্রাট চৌধুরীও একপাশে দাঁড়িয়ে দেখে যাচ্ছে। তারা নিজেরাও ভাবতে পারেনি সাজিদ মল্লিক এতটা নিকৃষ্ট হবে যে নিজের ভালোবাসার স্ত্রী সন্তানদের মেরে ফেলতে চাইবে। তারা জানতো যে তার বন্ধুর আগের স্ত্রী মারা গেছে দুর্ঘটনাতে, কিন্তু এটা সেই ঘটিয়েছিল তারা জানতো না। এমনকি তারা আরিনা জৈনকেও চিনত না। তাই তারা সোহাকে দেখে অবাক হয়নি। আকাশস্থানী অ্যাশনিহার হাসি মুখে দাঁড়িয়ে আছে। আজ তাদের প্রাণপ্রিয় বন্ধুর সোহার মুখে হাসি কান্না একসাথে খেলা করছে। আরিনা জৈন ছেলে মেয়েকে ছেড়ে বাড়ির চারদিকে দেখতে থাকে। আজ 25 বছর পর তিনি এই বাড়িতে পা রেখেছে। তিনি যে এই জীবনে সবকিছু ফিরে পাবে এটা তিনি ভাবতেও পারেনি। আবার যে সবকিছুই তার সামনে আসবে, তার ছেলে মেয়েকে পাবে, তার ভাবনার বাইরে ছিল। এই সব কিছু নিয়ে তিনি বেশ আবেগপ্রবণ হয়ে পড়ে। বাড়ির সবকিছু আগের মতোই আছে, আবার কিছু পাল্টেও গেছে। তিনি নিজের হাতে এই বাড়ির এক একটা কোণা সাজিয়েছিলেন। আভা চৌধুরী, সম্রাট চৌধুরী একভাবে আমানকে দেখতে থাকে। আমান একদৃষ্টিতে সোহার দিকে তাকিয়ে আছে। তার মুখে হাসি ফুটে আছে, চোখে মুখে মুগ্ধতার ছোঁয়া লেগে আছে। আর আজকের সবকিছুর পরে তারাও বুঝতে পেরেছে তার সে ছেলের প্রতি সোহার একটা টান আছে, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। আর আজকে তারা যে আমানের এই রূপ দেখেছে এটাতে আরো অবাক হয়ে গেছে। তাদের ছেলে যে এই রকম ভয়ঙ্কর হতে পারে সেটা তাদের ধারণাই ছিল না। আরিনা। সবাই এই ডাকে পেছন ফিরে তাকায়। দরজার সামনে ধীরার জন্য দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে খুশির ছাপ স্পষ্ট। আরিনা জৈন তার ভাইকে দেখতে পেয়ে তিনিও খুশি হয়েছেন। ভাইয়া। আরিনা জৈন কান্না ভেজা কাঁপা কাঁপা কণ্ঠে ডেকে ওঠে। ধীরার জন্য এগিয়ে এসে তার বোনকে জড়িয়ে ধরে। শ্বেতা জৈন এগিয়ে এসে ওদের পাশে দাঁড়িয়ে যায়। সোহা তাদেরকে এখানে আসতে বলেছিল। তাদের জন্য যে এমন একটা সারপ্রাইজ তৈরি রেখেছিল সেটা ভাবতেও পারেনি। তারা দুজনেই খুব চমকে গেছে আরিনাকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দেখে। যদিও তিনি এখনো হুইল চেয়ারে বসে আছেন, তার আবারও হাঁটাচলা করতে কিছুদিন সময় লাগবে। তারপরও সে স্বাভাবিক হয়ে এতেই তারা খুশি হয়েছে।
এতদিন পর বোনকে স্বাভাবিক হতে দেখে ধীরাজ জৈনের চোখে পানি ভরে গেছে। আর আরিনা জৈন তো কান্নায় ভেঙে পড়েছেন। সব কষ্টের শেষে আজ তাদের সুখের দিন ফিরে এসেছে। ভাই বোন আবারও একসাথে হয়েছে। মা তার সন্তান ফিরে পেয়েছে, আর সন্তানরা তাদের মাকে ফিরে পেয়েছে। এই আনন্দ কি কম কিছু? আজ সবাই একসাথে হয়েছে। মল্লিক বাড়ির লিভিং রুমে বসে আছে বড়রা। সম্রাট চৌধুরী, আভা চৌধুরী, শ্রেতা জৈন, আরিনা জৈন। ধীরাজ জৈন এতদিন পর সম্রাট চৌধুরীর সাথে সামনাসামনি বসেছেন। সাথে শ্রেতা জৈন, আভা চৌধুরীও আছে, তাই নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেছে। আরিনা জৈন তাদের গল্প শুনছে আর মাঝে মাঝে হুহা করে উত্তর দিচ্ছে। আজ এখানেই সবাই থেকে গেছে। আলোচনার এক পর্যায়ে সম্রাট চৌধুরী আমান আর সোহার কথা বলেন। তারা যে একে অপরের সাথে আছে, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা বলেন। তবে ধীরাজ জৈন আর শ্রেতা জৈনর আগে থেকে জানতেন, কারণ সোহার আগে ঘটনার জন্য হসপিটালে তারা আমানের কন্ডিশন দেখেছিল, কেমন পাগল হয়ে গেছিল। ওই ঘটনার বাকিদের থেকে শুনে সেটা বুঝতেই পেরেছিল। আর এখন সম্রাট চৌধুরীর কথা শুনে তারা বুঝতে পারে যে এরাও সেটা জেনে গেছে। আরিনা জৈন তার মেয়ের কথা শুনে আগ্রহ নিয়ে পুরো বিষয় জানতে চায়, যদিও আজ তিনি কিছুটা নিজের চোখে দেখেছে আমান কিভাবে সোহাকে নিয়ে বিচলিত ছিল, কিভাবে প্রোটেক্টিভ ছিল। তাই তিনি ওদের কাছে বাকিটাও জানতে চায়। তবে শুধু আমান সোহা নয়, এখানে আরও একজনও আছে। শ্রেতা জৈন হেসে বলে ওঠে, কাদের কথা বলছেন বৌদি? সম্রাট চৌধুরী জিজ্ঞেস করে ওঠে। অ্যাশ, সানি, নিহার আর আকাশ, এরাও একে অপরকে ভালোবাসে। তবে এদের দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না যে এদের মধ্যে কোনো সম্পর্ক আছে। শ্রেতা জৈন হাসতে হাসতে বলে ওঠে। আভা চৌধুরী ও সম্রাট চৌধুরী একে অপরের দিকে দেখে। তারাও বুঝতে পারেনি তাদের মেয়ের মনের কথা। এমনিতেই তাদের উপরে তাদের মেয়ের অভিমানের পাহাড় জমেছে, একটু একটু করে সেটা জানে। তবে মেয়ের কথা শুনে তারাও খুশি হয়েছে। সানিকে তাদের পছন্দ, তারাও দেখেছে। তারা সবসময়ের বন্ধুর মতো থাকে। কখনোই তাদের মধ্যে যে এর থেকেও বেশি কোনো সম্পর্ক আছে সেটা বোঝা যায়নি। সুহা সেই বদ্ধ স্টোর রুমটাতে এসেছে। সাথে আরহান আর আমানও এসেছে এই রুমের কথা আরহানের কাছ থেকে জেনেছে। সুহা তাই এখানে আসা তার মায়ের জিনিসগুলো উদ্ধার করার জন্য, আর বাকিগুলো গেছে নিজেদের মধ্যে সময় কাটাতে। যদিও তারা আসতে চেয়েছিল, কিন্তু সোহাই তাদের আসতে না করেছে, নিজেদের মধ্যে সময় কাটাতে পাঠিয়ে দিয়েছে। সোহা রুমের মধ্যে গিয়ে একে একে তার মায়ের সমস্ত জিনিস প্যাক করে দেয়। ওখানে থাকা বেশিরভাগ জিনিসই তার মায়ের, সেগুলো এই রুম থেকে বের করতে থাকে তার গার্ড দিয়ে। আমানও আছে সোহাকে সাহায্য করতে। তবে এর মাঝে আরহান কোনো চোখে বারবার আমান আর সোহাকে দেখতে থাকে। আমান কেমনভাবে তার বোনকে সামাল দিচ্ছে। আজ তার কাছেও আমানের রাগের ধরন কিছুটা অবাক করা লেগেছে। আমান যে সোহাকে ভালোবাসে সেটাও বুঝতে পারে। এখন সে দেখছে আমান আর সোহাকে কেমন কাজের মাঝে তাদের চোখে চোখে কথা বলতে বলতে চলেছে। একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসছে, অল্প খুনসুটিও করছে। দুজন সব কিছুই পর্যবেক্ষণ করছে আরহান। আমান এইভাবে কাউকে ভালোবাসতে পারে, সেটা আরহান আজ না দেখলে বুঝতেই পারতো না। আমান আর সোহাকে আরহানও খুশি হয়েছে, এক তার প্রিয় বন্ধু, এক তার নিজের বোন। আমানের সাথে মনিকার বিয়ের কথা শুনে আরহান খুব অবাক হয়েছিল। সেই আমান মনিকাকে দুই চোখেও দেখতে পারতো না। সেই আমান কিনা মনিকার সাথে বিয়ে কথার হওয়াতে রাজি হয়েছে, কিন্তু আজকেই তার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আমান কেন যে এমন করেছিল সেটাও বুঝতে পেরেছে। আরহান মৃদু এসে ওদেরকে দেখে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অ্যাশ ছাদের থেকে নিচে নেমে আসতে সম্রাট চৌধুরী নিজের কাছে ডাকে। অ্যাশ সম্রাট চৌধুরীর ডাক শুনে এগিয়ে গিয়ে তাদের পাশে বসে। আভা চৌধুরী ছলছল চোখে তাকিয়ে থাকেন নিজের মেয়ের দিকে। আয়ুমা, তুই কি আমাদের উপর অভিমান করে আছিস? আমরা কি তোকে অনেক দুঃখ দিয়েছি? সম্রাট চৌধুরী অ্যাশের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে ওঠে। বাবার কথা শুনে অ্যাশ কোনো কথা বলে না, চুপ করে মাথা নিচু করে বসে থাকে। তার চোখের কোণায় ও অশ্রুকোণা ভিড় জমিয়েছে। সম্রাট চৌধুরী মেয়েকে চুপ থাকতে দেখে আবারও বলে ওঠেন, আমরা অজান্তেই তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, তোমাকে সবকিছুর থেকে দূরে রেখেছি। এটা আমাদের ভুল, আমাদেরই বুঝতে অসুবিধা হয়েছে। যে মেয়ে দূরে থাকলেও তার সবকিছু থেকে দূরে রাখা ঠিক হয়নি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আয়ুমা। তুমি তোমার ডিউটির জন্য আমাদের থেকে দূরে ছিলে, আর আমরাও তোমাকে আমাদের থেকে আস্তে আস্তে দূরত্ব তৈরি করে ফেলেছিলাম তোমার অনুপস্থিতিতে। সবকিছুর থেকে দূরে করে রেখেছিলাম, এটা আমাদের ভুল মা। আমাদের কি ক্ষমা করা যায় না? সম্রাট চৌধুরী অসহায় কণ্ঠে বলে ওঠে।
আমার তোমার কাজের জন্য তোমাকে কিছু জানাতে চেয়েও জানাতে পারিনি, তোমার সাথে ঠিকভাবে কমিউনিকেট করে উঠতে পারিনি, তাই এমনটা হয়েছে। আর কখনো এমন হবে না আয়ুমা। এবার কি অভিমান ঝেড়ে ফেলা যায়? আমি জানি মা, আমরা তোমাকে অনেক কিছু জানাইনি, অনেক কিছু থেকে দূরে রেখেছিলাম, কিন্তু সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা ভেবেছিলাম এতে তোমার কাজের অসুবিধা হবে, সেই ভেবেই আমরা কিছু জানাইনি। এটা আমাদের ভুল। আভা চৌধুরী বলে ওঠেন। অ্যাশ তার বাবা মায়ের কথা শুনে আর চুপ থাকতে পারে না। এতদিন তার বাবা মায়ের এইসব কাজের জন্য তার মনের মধ্যে একটু একটু করে অভিমানের মেঘ জমেছিল। তবে আজ বাবা মায়ের কথা শুনে অভিমানকে টিকিয়ে রাখতে পারেনি সম্রাট চৌধুরী ও আভা চৌধুরীকে জড়িয়ে ধরে এই অভিমানের সমাপ্তি ঘটায়। দূর থেকে আকাশ সানি নিহার এই দৃশ্য দেখে তাদের মুখেও হাসি ফোটে। তারা জানতো অ্যাশ কতটা কষ্ট পেত এই নিয়ে। আজ সব দুঃখের সমাপ্তি ঘটে, খুশি আনন্দের সূচনা হচ্ছে। চারদিকে অন্ধকার ছুঁয়ে গেছে। ছাদের চারকোণে রেলিং লাগানো কুপিগুলো জ্বলছে। এগুলো কাচের বক্স করে সেটিং করা আছে। রেলিং এর সাথে তার মধ্যে জ্বলছে, আর মৃদু আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। আকাশ চাঁদের সাথে মেঘের লুকোচুরি খেলা চলছে। মেঘ মাঝে মাঝে এসে চাঁদকে ডেকে দিচ্ছে, আবার পালিয়ে যাচ্ছে। দূরে কয়েকটা তারা টিমটিম করে জ্বলছে। মৃদু হয় চারদিকে মুখরিত হয়ে আছে। সোহা রেলিং ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতেই মোহনীয় পরিবেশ উপভোগ করছে। আজ সে সাথে বাকিরা মল্লিক বাড়িতে রয়ে গেছে, কেউ যায়নি। এই বাড়ি থেকে আর না কাউকে যেতে দিয়েছে। নিচে সবাই মিলে আনন্দ করছে। সব দুঃখের শেষে সবাই একসাথে হয়েছে, তাই সবাই সেই আনন্দ একসাথে উপভোগ করছে। নিচে গার্ডেনের এক সাইডে বারবিকিউ পার্টি করছে আকাশ সানি, অ্যাশ নিহার, আরহান, আকরাম, সৌজন্য মিলে। তাদের থেকে কিছুটা দূরে বসে আছে বড়রা। সোহা নিজেও ওখানে ছিল। কিছুক্ষণ আগেই সে ছাদে উঠে এসেছে। তার জীবনের প্রতিটা কেটে যাওয়ার সময়ের হিসাব করতে থাকে কিছুটা, এই পরিবেশে একান্ত উপভোগ করতে। তার জীবনের না পাওয়াগুলো আজকের দিনে সবকিছু পেয়ে যেতেই সব ফিকে হয়ে যাচ্ছে আস্তে ধীরে। তার জীবনের এখন এই মুহূর্ত পেয়ে যাওয়াগুলোই যেন উজ্জ্বল হয়ে উঠেছে আস্তে আস্তে। পেছন থেকে দুটো হাত কোমরে জড়িয়ে ধরতে সোহা কিছুটা কেঁপে ওঠে। তবে সে জানে কে আছে তার পিছনে এই মুহূর্তে। ঠিক তাকে নিচে দেখতে না পেয়ে পাগলটা তাকে খুঁজতে খুঁজতে ওপরে চলে এসেছে। এই কয়েকদিনে সে আমানের ভালোবাসার গভীরতা উপলব্ধি করছে। আমান যে তাকে পাগলের মতো ভালোবাসে সেটাও বুঝেছে। আচ্ছা, সে কি কখনো আমানকে বলেছে যে তাকে ভালোবাসে? না, বলেনি মনে হয়। কিন্তু এই পাগলটা সবকিছুই বুঝে যায় তার মনের কথা। আমান সোহার কাঁধে নিজের থুতনি রেখে সোহার কানে নিজেই ঠোঁট ছুঁয়ে দেয়। আমানের এমন আদুরে স্পর্শে সোহা কেঁপে ওঠে। এখানে একা একা কি করছো ধানি লঙ্কা? আমান ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে। আমানের ধানি লঙ্কা ডাকতে সোহা মৃদু হেসে ফেলে। আমানের উষ্ণ নিঃশ্বাস তার ঘাড় গলায় আছড়ে পড়ছে। তার সোহার সারা শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যায়। কানে আমানের ঠোঁটে স্পর্শ করে যার কথা বলার সময় এতেও কেঁপে কেঁপে ওঠে সোহা, যেটা আমানও বোঝে। কিচ্ছু করছি না, এই মোহনীয় পরিবেশ উপভোগ করছিলাম। সোহা একটু থেমে বলে ওঠে, বাহ, একা একা উপভোগ করছো আমাকে ছাড়া? এটা কিন্তু ঠিক নয়। আমান অকপট অভিমান করে বলে ওঠে। আমানের কথা শুনে সোহা নিঃশব্দে মৃদু হেসে ওঠে। তার পেটের উপরে থাকা আমানের হাতের উপরে নিজের হাত রাখে। এই যে, তুমিও তো চলে এলে। একা কোথায় আর? সোহা বলে ওঠে। আমি আসার আগেই তো তুমি একাই ছিলে, তাই না? এটা ঠিক না। বাই দ্য ওয়ে, তুমি আমাকে তুমি বললে? আমান কিছুটা অবাক হয়ে বলে ওঠে। তাই তো মনে হচ্ছে। এর আগেও মাঝে মাঝে তুমি বলেছি, যেটা তুমি খেয়াল করনি। সোহা বলে ওঠে। বাহ, আপনি ছেড়ে তুমি? তাহলে বলতেই হয় আমার ধানি লঙ্কা আমার উপর কৃপা করেছে। আমান দুষ্টেমি করে বলে ওঠে। হ্যাঁ, সোহা হেসে বলে ওঠে। সোহা আর কিছু না বলে এই সময়টাকে উপভোগ করতে থাকে। এমন মোহনীয় পরিবেশে প্রিয় মানুষটার সাথে থাকলে আর কি চাই। আমান সোহাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে রেখে সোহার কানে ঘাড়ে গলায় আলতো করে নিজের অধর ছুঁয়ে দেয়। আমানের এমন উষ্ণ আদরে স্পর্শে সোহা বারবার কেঁপে কেঁপে ওঠে। সোহা মাথা ঘুরিয়ে আমানের দিকে তাকায়। দেখে আমানও তাদের দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। দুজন একভাবে চোখে চোখ রেখে তাকিয়ে আছে। আজ যেন তাদের দেখার শেষ হচ্ছে না। আমান দুই হাতে সোহার মুখ আজলা করে নিজের দিকে সোহার চোখের দিকে তাকিয়ে থেকে এগিয়ে যায় এক কদম। মুখের কাছে দুজনের মধ্যে দূরত্ব নেই বললেই চলে। আর তাদের মাঝেই দূরত্ব সরিয়ে দিয়ে আমান কাছে এসে তার ওষ্ঠদয় দিয়ে আঁকড়ে ধরে সোহার কণ্ঠ। আমান সোহা চোখ জোড়া বন্ধ করে নেয়। একটু একটু করে গলে যায় আমানের মাঝে।
বেশ কিছুক্ষণ পর আমান সরে এসে সোহার কপালে নিজের ওষ্ঠ শুয়ে দেয়। সোহা আমানের বুকে মুখ লুকিয়ে নেয়। আমানের মুখে ছড়িয়ে পড়ে অনাবিল হাসি। আজ সমস্ত দূরত্ব সরিয়ে তারা কাছে এসেছে। সোহা একেবারে তার নিজের হয়ে গেছে। সোহার মুখে ভালোবাসা স্বীকার না করলেও তার কাজের মধ্য দিয়ে বারবার বুঝিয়ে দিয়েছে যে সেও আমানকে ভালোবাসে। ভালোবাসা সবসময় মুখে বললে প্রকাশ করতে হয় না, মাঝে মাঝে না বলা কথাগুলো বুঝে নিতে হয়। আমি কি তোমাকে কখনো বলেছি মন? সোহা মাথা উঁচু করে বলে ওঠে। কি? আমান ভ্রুকুচকে জিজ্ঞেস করে। ভালোবাসি মন। সোহা আমানের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে। সোহার কথা শুনে আমানের চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। মুখে ছড়িয়ে পড়ে প্রশান্তির হাসি। আমান সোহাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। সোহার কপালে গভীরভাবে ছুঁয়ে দেয়। আমানও বলে ওঠে, ভালোবাসি ধানি লঙ্কা। ভালোবাসি সবসময় মুখে বলে প্রকাশ করতে হয় না, মাঝে মাঝে তার কাজের দ্বারাও বুঝিয়ে দেওয়া যায়, আর বুঝে নিতে হয়। ভালোবাসি ভালোবাসি মুখে বললেও তার অনুভূতিটাই আসল অনুভূতি দিয়ে বোঝাতে পারলে তখন আর বারবার মুখে বলে বোঝানোর দরকার পড়ে না।